আজকে মৌলিক অধিকারের আর্টিকেল 16 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিক সমান অধিকার পাবে। অর্থাৎ ইকুয়ালিটি শব্দটিকে সরকারি চাকরির ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে। তো ইকুয়ালিটি বিষয়টি নিয়ে আলোচনা করবার পূর্বে ভারতীয় সংবিধানের রচয়িতারা ইকুয়ালিটি নিয়ে কী ভাবনা প্রকাশ করেছিলেন বা বিভিন্ন সময়ে যে আদালতের ব্যাখ্যা আমরা পেয়েছি তার নিরিখে এবং ভারতীয় সংবিধানের যে ধারাগুলো উল্লেখ করা হয়েছে সেই ধারাগুলোতে ইকুয়ালিটিকে কীভাবে দেখানো হয়েছে সেই বিষয়গুলো জানার জন্য আমাদের ইকুয়ালিটির যে দর্শন সেই দর্শন সম্বন্ধে জানা অবশ্যই দরকার। এই স্লাইডটিতে তোমরা 4টি শব্দ দেখছো, যেখানে প্রথমে ইনইকুয়ালিটি শব্দটি দেওয়া রয়েছে, পরে রয়েছে ইকুয়ালিটি, থার্ড ওয়ান ইকুইটি অ্যান্ড তারপরে জাস্টিস লেখা রয়েছে। ইকুয়ালিটি কাকে বলা হয়? যেখানে অধিকারের সমানতা নেই বা বলা যেতে পারে ডিসপ্যারিটি অফ ডিস্ট্রিবিউশন যেখানে রয়েছে সেই অবস্থাটাকে ইনইকুয়ালিটি বলা হচ্ছে। আর ইকুয়ালিটি হচ্ছে দি স্টেট অফ বিং ইকুয়াল, অর্থাৎ যখন সব ক্ষেত্রেই সমানতা প্রদান করা হয় বা বলা যেতে পারে ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে কোনো ডিসপ্যারিটি থাকে না, তখন সেটাকে ইকুয়ালিটি আমরা বলবো। এখন মূল প্রশ্ন হলো ইকুইটি নিয়ে। ইকুইটি কী জিনিস? ইকুইটি হলো একটি ওয়ে টু রিচ ইকুয়ালিটি, বা সাধারণ অর্থে ইকুইটি একটি পথ, যে পথ ধরে ইকুয়ালিটিতে পৌঁছানো সম্ভব হয়, যার ব্যাখ্যা হিসেবে এখানে বলা হয়েছে দি স্টেপস টুয়ার্ডস ইকুয়ালিটি ইউজিং স্পেশাল ট্রিটমেন্ট টু হ্যাভ সেম অপরচুনিটি উইথ আদার্স। অপরদিকে জাস্টিস শব্দটা বলা হয়ে থাকে যে পথ অবলম্বন করে ইকুয়ালিটিতে পৌঁছানো হবে, অর্থাৎ ইউজিং দি মেথড অফ ইকুইটি, সেই মেথডটি যদি রিজনেবল হয়, ফেয়ার হয়, তাহলে জাস্টিস প্রতিষ্ঠিত হয়েছে বলা যেতে পারে। অর্থাৎ সেখানে সকলে সমান এবং ন্যায় বিচার পেয়েছে বলে উল্লেখ করা যেতে পারে। এখানে ছবির মাধ্যমে তোমাদের বিষয়টিকে বোঝানো হয়েছে। Equity is a solution for addressing imbalanced social systems. Justice can take equity one step further by fixing the system in a way that leads to long-term, sustainable, equitable access for generation to come. এই বিষয়গুলো উল্লেখ করার উদ্দেশ্যই হচ্ছে আমরা এর পূর্বে আর্টিকেল 14, 15 এবং 16 আলোচনা করেছি। আর্টিকেল 14, 15 আলোচনা করেছি, যেখানে দেখেছি দুটো টু-ফোল্ড মেজার্সের কথা দেখেছি, বিভিন্ন ক্লজগুলোতে উল্লেখ করা হয়েছে। একদিকে ইকুয়ালিটি শব্দটিকে বলা হয়েছে, অর্থাৎ রাইট অফ ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস এর মান্যতা প্রদান করা হয়েছে। অপরদিকে রিজনেবল এবং ফেয়ার মেথড ব্যবহার করে ইকুইটি পদ্ধতিতে আনইকুয়ালদের মধ্যে বিশেষ সুবিধা প্রদান করে তাদেরকে ইকুয়াল স্ট্যাটাসে নিয়ে আসার প্রচেষ্টা করা হয়েছে, বা বলা যেতে পারে সমাজের মূল স্রোতে নিয়ে আসার প্রচেষ্টা করা হয়েছে রাষ্ট্রের তরফে বা সংবিধানে যেটি উল্লেখ করা হয়েছে। তো এই দুই ধরনের পদ্ধতি ভারতীয় সংবিধানের বিভিন্ন ক্লজে উল্লেখ করা হয়েছে। আশা করি ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি এই বিষয় দুটি তোমরা বুঝতে পেরেছ। যেমন আর্টিকেল 14-এ বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, অপরদিকে তার সঙ্গেই ইকুইটি যে প্রভিশন সেইটি উল্লেখ করা হয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল এই শব্দের মধ্যে দিয়ে। অপরদিকে আর্টিকেল 15-এর মধ্যে যেমন কতগুলো গ্রাউন্ড, যে 5টি গ্রাউন্ডের কথা বলা হয়েছে, সেই 5টি গ্রাউন্ডে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না বা সকলেই এক্ষেত্রে সমান অধিকার পাবে। অপরদিকে এটাও বলা হয়েছে যে এই 5টি গ্রাউন্ড ব্যতি রেখে অন্য যে কোনো গ্রাউন্ডে স্পেশাল প্রভিশন তৈরি করা যেতে পারে, রাষ্ট্র করতে পারে এবং সেই অনুযায়ী সামাজিক সমতা প্রদান করতে পারে। এবার আমরা আলোচনা করব মূল বিষয়, যেটি আর্টিকেল 16-এ বলা রয়েছে। আর্টিকেল 16 ক্লজ 1-এ কী বলা হয়েছে? দেয়ার শ্যাল বি ইকুয়ালিটি অফ অপরচুনিটি
for all citizens in matters relating to employment or appointment to any office under the states. অর্থাৎ দেয়ার শ্যাল বি ইকুয়ালিটি অফ অপরচুনিটি অফ অল সিটিজেন্স, অর্থাৎ ভারতবর্ষের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে চাকরির ক্ষেত্রে, সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে, এবং সেই চাকরিটি হবে সরকারি চাকরি। অর্থাৎ এটি প্রাইভেট কর্মসংস্থানের কথা বলা হয়নি, সরকারি যে কর্মসংস্থান রয়েছে বা সরকারি চাকরির যে ব্যবস্থা রয়েছে সেই সরকারি চাকরির ব্যবস্থাতে ভারতীয় সকল নাগরিককে সমান অধিকার প্রদান করার কথা বলা হয়েছে। ঠিক এই ইকুয়াল অপরচুনিটি অফ অল সিটিজেন এই শব্দের মধ্যে দিয়েই একটি ইমপ্লয়েড রয়েছে ইকুইটি পদ্ধতি, বা বলা যেতে পারে স্পেশাল প্রভিশনস ফর আনইকুয়ালস, যাদের ইকুয়াল স্ট্যাটাস দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। আর্টিকেল 16 ক্লজ 1-এ যেখানে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স বলা হয়েছে, সেখানে কতগুলো বিষয় অন্তর্নিহিত রয়েছে, যেমন অ্যাক্সেস টু জবস, কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট, রিলেশনশিপস ইন দি ওয়ার্ক প্লেসেস, ভ্যালুয়েশন অফ পারফরমেন্স, দি অপরচুনিটি ফর ট্রেনিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট। এই সকল বিষয়গুলোর ক্ষেত্রেই ইকুয়ালিটি প্রদানের কথা ভারতীয় নাগরিকদের প্রদান করার কথা বলা হয়েছে। অপরদিকে ম্যাটার্স রিলেটিং টু এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট এই শব্দের মধ্যে দিয়ে কতগুলো বিষয় অন্তর্নিহিত রয়েছে, যেটি অল ম্যাটার্স প্রায়ার টু এমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মক্ষেত্রে প্রবেশের আগের যে কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন সরকার প্রোভাইড করে থাকে সেই কথাও এখানে বলা হয়েছে। অপরদিকে অল ম্যাটার সাবসিকুয়েন্ট টু দি এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি পাওয়ার পরে যে বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন করা হয়ে থাকে বা বিভিন্ন টার্মস কন্ডিশনস, স্যালারি, ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন, টার্মিনেশন এক্সেট্রা, এই সমস্ত বিষয়গুলোকে এখানে কিন্তু বলা হয়েছে। এই সকল বিষয়ের ক্ষেত্রে ইকুয়ালিটি প্রদানের কথা আর্টিকেল 16 ক্লজ 1 নিশ্চয়তা প্রদান করেছে। রণধীর সিং ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1982-তে একটি সুপ্রিম কোর্টে কেস হয়, যাতে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এই বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে। তাহলে আর্টিকেল 16 ক্লজ 1 ব্যাখ্যা হিসেবে বলা যেতে পারে যে ভারতের সকল নাগরিক যারা ইকুয়াল স্ট্যাটাসে বিলং করে বা ইকুয়াল স্ট্যাটাস যাদের রয়েছে, তারা সরকারি কর্মসংস্থানে, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পাবে। এই সমান সুযোগ সুবিধার বিষয়টির ক্ষেত্রে যেটি ইমপ্লয়েড রয়েছে এই ফ্রেজটির মধ্যে, সেটি অ্যাক্সেস টু জবস, কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট, রিলেশনশিপ ইন দি ওয়ার্ক প্লেস, ইভ্যালুয়েশন অফ পারফরমেন্স অ্যান্ড অপরচুনিটি ফর ট্রেনিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো থাকছে। অপরদিকে ম্যাটার্স রিলেটিং টু এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই বিষয়টির মধ্যে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে, যে ম্যাটার্স প্রায়ার টু এমপ্লয়মেন্ট অ্যান্ড অল ম্যাটার্স সাবসিকুয়েন্ট টু এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরিতে প্রবেশ করার পূর্বের যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো সেইগুলো, অপরদিকে চাকরিতে জয়েন করার পরে যে ম্যাটার্সগুলো থাকে সেই সমস্ত বিষয়, যেমন স্যালারি বা প্রমোশন, টার্মিনেশন, সুপারঅ্যানুয়েশনস, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কস, সার্ভিস কন্ডাক্ট রুলস, এইসব বিষয়গুলো কিন্তু এই ফ্রেজের মধ্যে অন্তর্নিহিত অবস্থায় রয়েছে। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 16 ক্লজ 2 নিয়ে, যেখানে 7টি গ্রাউন্ডের কথা বলা হয়েছে। রাষ্ট্র সরকারি চাকরির ক্ষেত্রে এই 7টি গ্রাউন্ডে কোনো ধরনের বৈষম্য রচনা করবে না। তাতে কি বলা হয়েছে? নো সিটিজেন শ্যাল অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ, residence or any of them be ineligible for or discriminated against in respect of any employment or office under the states। অর্থাৎ কোনো নাগরিককেই এই 7টি গ্রাউন্ড, অর্থাৎ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ, রেসিডেন্স অর এনি অফ দেম, এই গ্রাউন্ডে কোনো বৈষম্য তাদের রাষ্ট্র করতে পারবে না। এক্ষেত্রে ডিসেন্ট অ্যান্ড রেসিডেন্স have been used with the particular intention of not only avoiding discrimination in appointment
and employment to an office under the state, but also to keep an all India character in service as far as possible. তবে এই যে গ্রাউন্ড 7টি কথা বলা হলো, সেই 7টি গ্রাউন্ড ব্যতি রেখে স্টেট চাইলে পরে অন্য গ্রাউন্ডে নাগরিকদের মধ্যে বৈষম্য রচনা করতে পারে, এবং সেই বৈষম্যগুলো অবশ্যই সেটা পজিটিভ হতে হবে এবং সেটি রিজনেবল, ফেয়ার অ্যান্ড জাস্ট ওয়েতে হতে হবে। এবং সেই ক্লাসিফিকেশান অফ ডিসক্রিমিনেশান সেটি আমরা আগের স্লাইডে বা আগের ক্লাসে দেখেছি যে দুটি টেস্ট তাকে অবশ্যই অতিক্রম করতে হবে। নাম্বার 1 ইন্টিজিবল ডিফারেন্সিয়া, নাম্বার 2 রেশনাল নেক্সাস, তবেই সেই ডিসক্রিমিনেশন ভ্যালিড হিসেবে বিবেচিত হবে। পজিটিভ ডিসক্রিমিনেশন ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, স্টেট ডু নট ডিসক্রিমিনেট অনলি অন 7 গ্রাউন্ডস মেনশনড ইন ক্লজ 16(2), but except those ground state can discriminate on the basis of reasonable classification. এই রিজনেবল ক্লাসিফিকেশান কীভাবে সম্ভব হবে বা কাকে রিজনেবল ক্লাসিফিকেশান বলা হবে, সেক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের বিভিন্ন কেস লতে দেখেছি যে যখন ক্লাসিফিকেশান দুটি টেস্টকে অতিক্রম করতে পারবে তখনই সেই ক্লাসিফিকেশানকে রিজনেবল বলা হবে এবং সেই ক্লাসিফিকেশান ফেয়ার এবং তাতে জাস্টিস প্রোভাইড করা হয়েছে বলা হবে। Reasonable classification ensures the attainment of equality of opportunity assured by Article 16 Clause 1. অর্থাৎ তাহলে ক্লজ 2 অর্থাৎ আর্টিকেল 16 ক্লজ 2 থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, মূল যে বিষয়গুলো জানলাম, একটা হলো 7টি গ্রাউন্ড, যে গ্রাউন্ডে স্টেট কোনো ডিসক্রিমিনেশন করবে না। দ্যাট মিন্স এক্ষেত্রে ইকুয়ালিটি যে কথাটা, অর্থাৎ ফার্স্ট স্লাইডে ইকুয়ালিটি শব্দটি যে ব্যাখ্যা করেছিলাম, সেই ইকুয়ালিটি প্রভিশনটি প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে স্টেট মে ডিসক্রিমিনেট অন আদার গ্রাউন্ড এক্সেপ্ট 7 গ্রাউন্ড, অর্থাৎ এই 7টি গ্রাউন্ড ছাড়া অন্য যে কোনো গ্রাউন্ডেই যদি রিজনেবল ক্লাসিফিকেশনের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন করে থাকে তবে সেটা ভ্যালিড হবে এবং এই পার্টটিকে বা এই প্রভিশনটিকে ইকুইটি বলবো, কারণ এটি আনইকুয়ালদের মধ্যে স্পেশাল প্রভিশন প্রদান করে সে তাদেরকে ইকুয়াল স্ট্যাটাস দেওয়ার একটা প্রচেষ্টা করে থাকে এই প্রভিশন। এবার আমরা 16 ক্লজ 3 সম্বন্ধে আলোচনা করব, যার মূল বিষয়বস্তু হলো রিজার্ভেশন অন দি বেসিস অফ রেসিডেন্স। এ বিষয় নিয়ে একটা বিতর্কও রয়েছে যে রেসিডেন্সের ভিত্তিতে কোনো রিজার্ভেশন করা যায় কিনা। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কেস লতে বিভিন্ন তথ্য প্রদান পেয়েছি যেগুলো স্লাইডে তুলে ধরা হয়েছে। তো সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তার আগে আমরা আর্টিকেল 16 ক্লজ 3-তে কী বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট পার্লামেন্ট ফ্রম মেকিং এনি ল প্রেসক্রাইবিং ইন রেগার্ড টু এ ক্লাস অর ক্লাসেস অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু অ্যান অফিস আন্ডার দি গভর্নমেন্ট অফ or any local or other authority within a states or union territory, any requirement as to residence within that state or union territory prior to such employment or appointment. অর্থাৎ এইখানে এই ক্লজটিতে আমরা যে বিষয়টি মূলত জানতে পারলাম, সেক্ষেত্রে রেসিডেন্সের ভিত্তিতে একমাত্র বিশেষ আইন রচনার ক্ষমতা পার্লামেন্টারি রয়েছে, কোনো রাজ্যের হাতে সেই অধিকার প্রদান করা হয়নি। কারণ এর মূল কারণ হলো যে অ্যাক্সেলারেট ডেভেলপমেন্ট অফ দ্যাট এরিয়া এবং ইকুয়াল অপরচুনিটি উইথ আদার এরিয়া অফ দি স্টেটস। অপরদিকে একমাত্র পার্লামেন্টই যেহেতু বিষয় এই রেসিডেন্স সংক্রান্ত বিষয়ে আইন রচনা করতে পারে এবং সেই বিষয় নিয়েই 1957 সালে দি পাবলিক এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্ট অ্যাজ টু রেসিডেন্টস এই আইনটি রচনা হয়েছিল, যাতে বলা হয়েছিল দিস অ্যাক্ট রিপিলস অল এক্সিস্টিং ল রিলেটেড টু ক্লাস অর ক্লাসেস অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু অ্যান অফিস আন্ডার দি গভর্নমেন্ট অফ or any local or other authority within that states or union territory on the basis of residence except in Andhra Pradesh, Himachal Pradesh, Manipur, Tripura and Telangana.
অর্থাৎ এই আইনটিতেই বিশেষ কয়েকটি রাজ্যের কথা বা বিশেষ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছিল, যেটা পরবর্তীকালে রাজ্যে পরিণত হয়েছে। সেই অঞ্চলগুলি ছাড়া অন্য কোনো অংশে বা অন্য কোনো রাজ্যে রেসিডেন্সের ভিত্তিতে কোনো চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন বৈধ নয়। সুনন্দা রেড্ডি ভার্সাস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ 1995 সালে এই সুপ্রিম কোর্টের যে কেসটি হয়েছিল তাতে এই বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছিল, যেখানে স্টেট গভর্নমেন্ট তেলেগু ভাষার যে শিক্ষার্থী ছিল তাদের 5% অতিরিক্ত ওয়েটেজ প্রদান করা হয়েছিল সরকারি চাকরির ক্ষেত্রে। সেই অর্ডারটিকে সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করে। অপরদিকে খুব রিসেন্টলি 2019 সালে এলাহাবাদ হাইকোর্ট স্ট্রাক ডাউন এ রিক্রুটমেন্ট নোটিফিকেশান বাই ইউপি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন। অর্থাৎ তাহলে এই আর্টিকেল 16 ক্লজ 3 যে বিষয়টিকে সুনিশ্চিত করেছে তা হলো রেসিডেন্সের ভিত্তিতে একমাত্র পার্লামেন্টই আইন করতে পারে, ব্যতিক্রম কয়েকটি রাজ্য ছাড়া। অপরদিকে কোনো রাজ্য যদি সেক্ষেত্রে কোনো রেসিডেন্সকে রিজার্ভেশন আকারে সরকারি চাকরির ক্ষেত্রে মান্যতা দিয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্ট তাকে নাল এবং ভয়েড ঘোষণা করার অধিকারী। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 14 ক্লজ 4। এখানে এই ক্লজটিতে বিশেষ করে স্পেশাল প্রভিশন বা বিশেষ ব্যবস্থা কথা ঘোষণা করা হয়েছে যারা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের জন্য। এবং এই আর্টিকেলের যে মূল বিষয় তা হলো নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দি স্টেট ফ্রম মেকিং এনি প্রভিশন ফর দি রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্ট or posts in favor of any backward class of citizens which in the opinion of the states is not adequately represented in the service under the states। অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্র চাইলে অ্যাপয়েন্টমেন্ট বা কোনো পোস্টের ক্ষেত্রে স্পেশাল রিজার্ভেশন করতে পারে ব্যাকওয়ার্ড ক্লাসের সিটিজেনদের জন্য, যদি সেই রাষ্ট্র মনে করে যে উক্ত ব্যাকওয়ার্ড ক্লাসের রিপ্রেজেন্টেশন গভর্নমেন্ট সার্ভিসে খুবই কম বা যথেষ্ট পরিমাণে নয়, তবেই কিন্তু সেই রিজার্ভেশন সংক্রান্ত আইন রচনা করতে পারে। এখন এখানে ব্যাকওয়ার্ড কাস্ট শব্দটিকে উচ্চারণ না করে ব্যাকওয়ার্ড ক্লাস শব্দটিকে ব্যবহার করা হয়েছে। কারণ কি? কারণ কোনো কাস্টের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সেক্ষেত্রে আমরা আর্টিকেল 15 পেয়েছি, সেক্ষেত্রে আর্টিকেল 16(1) মধ্যে পেয়েছি, যেটি আমাদের ভারতীয় সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। তাই এই ক্লাস শব্দটিকে ব্যবহার করা হয়েছে। এই ক্লাস বলতে কাস্ট, ব্যাকওয়ার্ড কাস্ট এবং তার সঙ্গে অন্যান্য কনসিডারেশান সংযুক্ত হলে সেটিকে ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে ঘোষণা করা যেতে পারে। অন্যান্য কনসিডারেশান বলতে এখানে কী বোঝানো হচ্ছে? যদি তারা সোশ্যালি এবং এডুকেশনালি তারা যদি অনুন্নত হয়ে থাকে বা তারা যদি যথেষ্ট সুযোগ না পেয়ে থাকে তাহলে সেই কাস্টের সেই সংযুক্ত ব্যক্তিদের বা বলা যেতে পারে গ্রুপ অফ পিপলসকে ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে ঘোষণা করা হবে। এই বিষয়টি আমরা চিত্রলেখা ভার্সাস স্টেট অফ মাইসর যে কেসটি হয়েছিল তা থেকে পেয়েছি, যেখানে বলা হয়েছিল ইন নো সার্কামস্টেন্সেস এ ক্লাস ক্যান বি ইকুয়েটেড টু এ কাস্ট। অপরদিকে এর ব্যাখ্যা আমরা MR বালাজি ভার্সাস স্টেট অফ মাইসরে যেখানে পেয়েছি তা হলো কোনো ক্লাসকে ব্যাকওয়ার্ড হিসেবে ঘোষণা করতে গেলে দুটো টেস্ট অবশ্যই অতিক্রম করতে হবে। এক নাম্বার, ব্যাকওয়ার্ডনেস যদি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সমতুল হয় তবে সেক্ষেত্রে সেটার মান্যতা পাবে। অপরদিকে মিন টেস্ট তাকে অতিক্রম করতে হবে, দ্যাট মিন্স ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস তার রয়েছে, সেই বিষয়টা কিন্তু বিবেচনা করা হবে। অর্থাৎ এই দুটি টেস্টকে
পাশ করলে তবেই কোনো একটি ক্লাস ব্যাকওয়ার্ড হিসেবে ঘোষিত হতে পারে। অপরদিকে ওপিনিয়ন শব্দটিকে ব্যবহার করা হয়েছে, ওপিনিয়ন ক্যানট বি ম্যান্ডেটরি অর সাবজেক্ট টু এনি লিমিটেশন অফ টাইম। অর্থাৎ এই ওপিনিয়ন বলতে এক্ষেত্রে এটিকে ম্যান্ডেটরি শব্দটিকে ব্যবহার করা হয়নি, কারণ সেক্ষেত্রে ওপিনিয়ন পরিবর্তিত হতে পারে এবং যেটি কোনো নির্দিষ্ট সময় রেখার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি এটিকে। অপরদিকে নট অ্যাডুকুয়েটলি রিপ্রেজেন্টেড এই শব্দটির মধ্যে দিয়ে বলা হয়েছে দ্য অ্যাডুকেসি অফ রিপ্রেজেন্টেশন অফ এ পার্টিকুলার ক্লাস ইন দি সার্ভিস ডিপেন্ডস অন সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টে যদি সেটিকে মনে করে থাকে বা স্যাটিসফাইড হয় যে তাদের রিপ্রেজেন্টেশন গভর্নমেন্ট সার্ভিসে খুবই কম রয়েছে, তবেই সেই সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড ক্লাসকে রিজার্ভেশন প্রোভাইড করার সিদ্ধান্ত সরকার নিতে পারে। আর্টিকেল 335 এক্ষেত্রে উল্লেখ না করলেই নয়, যেখানে বলা হয়েছে রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্টস অর পোস্ট ইজ ভ্যালিড বাট এফিসিয়েন্সি ক্যান নট বি স্যাক্রিফাইসড। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বা কোনো পোস্টের ক্ষেত্রে রিজার্ভেশন অবশ্যই রাখা যেতে পারে, তবে সেক্ষেত্রে দেখতে হবে যেন এফিসিয়েন্সি তার ক্ষেত্রে কোনো নষ্ট না হয় বা এফিসিয়েন্সি যাতে বিলগ্ন না হয়। ত্রিলোকীনাথ ভার্সাস স্টেট অফ জম্মু কাশ্মীর এই কেসটিতে বলা হয়েছে ডিটারমিনেশনস অফ অ্যাডুকেট রিপ্রেজেন্টেশন বাই গভর্নমেন্ট মাস্ট বি জাস্টিসিয়েবল অ্যান্ড মে বি চ্যালেঞ্জ ইন কোর্ট। তাহলে আর্টিকেল 16 ক্লজ 4-এ যে বিষয়টি আমরা পেলাম, সেক্ষেত্রে আমরা যেমন কতগুলো শব্দের ব্যাখ্যা পেলাম, তেমনি অপরদিকে কতগুলো কেস ল পেলাম যেখানে রিজার্ভেশন কোন ক্ষেত্রে মান্যতা দেওয়া হবে এবং সেই রিজার্ভেশন সংক্রান্ত যে পদ্ধতি অবলম্বন করা হয়, অর্থাৎ অ্যাডভোকেট রিপ্রেজেন্টেশন সংশ্লিষ্ট ক্লাসের আছে কিনা সে বিষয়টি কোর্টে বিচারযোগ্য হবে বা আদালতে বিচারযোগ্য হবে। অপরদিকে ব্যাকওয়ার্ডনেসকে ঘোষণা করতে গিয়ে দুটো টেস্টকে অতিক্রম অবশ্যই করতে হবে। সেটি হচ্ছে গিয়ে সেই ব্যাকওয়ার্ডনেস যেন ক্লাস এসসি এসটিদের সমতুল হয়। অপরদিকে মিন টেস্ট, দ্যাট মিনস ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস তার রয়েছে, সেটাও বিবেচনার মধ্যে রাখতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা আর্টিকেল 16 এবং ক্লজ 4 আলোচনা করলাম। এবার আমরা পরে চলে আসব আর্টিকেল 16 ক্লজ 4-এর যে উল্লেখযোগ্য কেস ল সেগুলো নিয়ে, যেখানে আমরা প্রথমে পাবো বালাজি ভার্সাস স্টেট অফ মাইসোর। 1963 সালে এই কেস লটি এই কেসে যে অবজারভেশন হয়েছিল তাতে বলা হয়েছিল যে দুটো কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে তাকে ব্যাকওয়ার্ডনেসের প্রমাণস্বরূপ। 1 নম্বর, সোশ্যালি এবং এডুকেশনালি তাকে ব্যাকওয়ার্ড হতে হবে। অপরদিকে তার অ্যাডভোকেট রিপ্রেজেন্টেশন স্টেট সার্ভিসে নেই, সেই বিষয়টিকে কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এই কেস ল থেকে যেটা জানা যায় যে কোনো ব্যাকওয়ার্ড ক্লাসকে রিজার্ভ ক্যাটাগরিতে আনার জন্য তাকে অবশ্যই এডুকেশনালি এবং সোশ্যালি ব্যাকওয়ার্ড হতে হবে এবং তার রিপ্রেজেন্টেশন স্টেট সার্ভিসে যে অ্যাডভোকেট নয় সেটি প্রমাণ করতে হবে। অপরদিকে ইন্দিরা সাহানি ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটি 1993 সালে কেস সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, যার যে অবজারভেশন সেই অবজারভেশনে বলা হয়েছিল রিজার্ভেশন উইল বি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নট ফর প্রমোশন। অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসদের যে রিজার্ভেশন দেওয়া হবে সেটা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেই, অর্থাৎ সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেই দেওয়া হবে, কিন্তু কোনো প্রমোশনের ক্ষেত্রে দেওয়া যাবে না। এছাড়া আরও বলা হয়েছিল যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেটি রিজার্ভেশন যাদের দেওয়া হবে তাদের 27% রিজার্ভ ক্যাটাগরিতে রাখা হবে, অর্থাৎ ওবিসিদের জন্য 27% রিজার্ভেশন সরকারি চাকরিতে রাখা কথা বলা হয়েছে এই কেস লটিতে। অপরদিকে যারা ক্রিমি লেয়ারে রয়েছে, দ্যাট যারা সুযোগ সুবিধা পেয়ে অ্যাকচুয়ালি সমাজের মূল স্রোতে বা ইকুয়ালিটিতে চলে এসছে, তাদেরকে রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বাদ দিতে হবে। অপরদিকে রিজার্ভেশনের যে সিলিং সেটা 50%-র উপরে হবে না, অর্থাৎ এসসি এসটি ওবিসি এই তিনটি ব্যাকওয়ার্ড ক্লাসকে একত্রে তার রিজার্ভেশন সিলিং 50% রাখতে হবে, তার বেশি রাখা যাবে না। এক্সেপ্ট
এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস, অর্থাৎ যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো পরিস্থিতির উদ্ভব হয় তবেই সেই 50% যে সিলিং সেটা অতিক্রম করা যাবে। অপরদিকে দেবদাসন ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1964 এই কেস লটিতে বলা হয়েছে, এটিকে অ্যাকচুয়ালি ক্যারি ফরওয়ার্ড কেস ল বলা হয় বা ক্যারি ফরওয়ার্ড রুল কেস বলা হয়। এই কেসটিতে ক্যারি ফরওয়ার্ড যে রুল ছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে, কারণ এর ফলে 50% যে সিলিং সেই সিলিংটা অতিক্রম হয়েছিল। অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড রুল বিষয়টি কি, কোনো এক বছরের রিজার্ভ ক্যাটাগরি যেটি আনফুলফিল থাকবে সেটি পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ সংশ্লিষ্ট বছরের নতুন করে যে রিজার্ভ ক্যাটাগরি তার সঙ্গে আগের বছরের যে রিজার্ভ আনফুলফিল্ড যে ভ্যাকেন্সি সেটা সংযুক্ত হবে, এটিকে ক্যারি ফরওয়ার্ড বলা হয়। এবং সেক্ষেত্রে দেখা যেত যে সেটি 50% সিলিংকে অতিক্রম করেছে। তাই এই কেসে বলা হয়েছিল যে ক্যারি ফরওয়ার্ড রুল বৈধ নয়, এবং কারণ সেটি 50% সিলিং অতিক্রম করে। ইন্দিরা সাহানি ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটিকে মন্ডল কমিশন কেসও বলা হয়, কারণ এই কেসটিতেই মন্ডল কমিশনের যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল সেই সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হয়েছিল। মন্ডল কমিশন অ্যাকচুয়ালি 1979 সালে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এটার গঠন হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সোশ্যালি এবং এডুকেশনালি যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে ভারতবর্ষে তাদের পরীক্ষা নিরীক্ষা করা, কারা অ্যাকচুয়ালি সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড তা নির্ণয় করা এবং সেই সংখ্যা কত রয়েছে সেটা নির্ধারণ করা। এবং সেই ভিত্তিতেই এই কমিশন রিপোর্ট প্রদান করে এবং যেখানে 3743টি কাস্টকে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড হিসেবে তারা সুপারিশ করেছিল এবং তাদের জন্য 27% রিজার্ভেশনের কথা উল্লেখ করেছিল। এই সুপারিশ 1990 সালে ভিপি সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, এবং এর পরবর্তীকালে আমরা পাব রামনন্দন কমিটি, যেখানে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের রিজার্ভেশন করা হয়েছিল সেই রিজার্ভেশনের মধ্যে ক্রিমি লেয়ার যারা অ্যাকচুয়ালি সুযোগ সুবিধা পেয়ে ইকুয়ালিটি স্ট্যাটাস পেয়েছে তাদের পরিমাণ কত সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য বা সেই বিষয়ে পর্যবেক্ষণের জন্য এই কমিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। And this committee formed to separate creamy layer from OBC, and report submitted in 1993, and government accepted its recommendation and set up National Commission for Backward Classes in 1993. এই রামনন্দন কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তীকালে গভর্নমেন্ট ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস গঠন করে। তাহলে আমরা এই কেস লগুলো থেকে যেটি পেলাম সেটি হলো দুটি কন্ডিশন ফুলফিল করতে হবে রিজার্ভেশন পাওয়ার ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাসকে। অপরদিকে ইন্দিরা সাহানি কেসে পেলাম যে ওবিসিদের জন্য 27% সংরক্ষণ রাখতে হবে এবং সেটা ক্রিমি লেয়ারকে বাদ দিতে হবে। অপরদিকে পেলাম দেবদাসন, যেখানে ক্যারি ফরওয়ার্ড রুলকে বাতিল করা হয়েছে। এছাড়াও পেলাম আমরা দুটো কমিশন, যেটা মন্ডল কমিশন এবং রামনন্দন কমিশন, যেখানে তাদের সুপারিশের ভিত্তিতে সরকার ওবিসিদের জন্য 27% রিজার্ভেশন করেছে। অপরদিকে রামনন্দন কমিটির ক্রিমি লেয়ারের যে কনসেপ্টটি সেটি প্রদান করেছে। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 16(4)A এবং আর্টিকেল 16(4)B, যেটি 77তম অ্যামেন্ডমেন্ট এবং 81তম অ্যামেন্ডমেন্টে সংযুক্ত হয়েছে। আর্টিকেল 16 ক্লজ 4A-তে প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশনকে মান্যতা দেওয়া হয়েছে। অপরদিকে আর্টিকেল 16(4)B এই ক্লজটিতে 50% সিলিংয়ের যে ব্যাকলগ ভ্যাকেন্সি সহ যে 50% সিলিংয়ের কথা বলা হয়েছিল সেইটিকে বাতিল করা হয়েছে, অর্থাৎ সিলিং সেক্ষেত্রে 50%-এর মধ্যে রাখতে হবে এই বিষয়। অপরদিকে 81তম অ্যামেন্ডমেন্টে 16(4) নম্বর ক্লজে যেটা পাওয়া গেছে বা বলা হয়েছে তাতে বলা হয়েছে ব্যাকলগ ভ্যাকেন্সি এবং কারেন্ট ভ্যাকেন্সি 50% সিলিংকে অতিক্রম করতে পারে।
16 ক্লজ 4 এই ক্লজটিতে যা বলা হয়েছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দি স্টেট ফ্রম মেকিং এনি প্রভিশন ফর রিজার্ভেশন in matters of promotions with consequential seniority to any class or classes of posts in the services under the states, to any class or classes of posts in services under the states in favor of scheduled castes, scheduled tribes, which in the opinion of the states are not adequately represented in the service under states. অর্থাৎ এখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশনের মান্যতা প্রদান করা হয়েছে, তবে এক্ষেত্রে ওবিসিদের প্রমোশনের ক্ষেত্রে এই রিজার্ভেশনের সুযোগ রাখা হয়নি। অপরদিকে সেই প্রমোশনকে অবশ্যই কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটির ভিত্তিতে সেই প্রমোশন হতে হবে, এবং এই কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি শব্দটিকে পরবর্তীকালে 85th অ্যামেন্ডমেন্ট 2005 সালে ক্লজ 4A-তে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে আর্টিকেল 16 ক্লজ 4B-তে বলা হয়েছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দি স্টেটস ফ্রম কনসিডারিং এনি আনফুলফিল্ড ভ্যাকেন্সি অফ এ ইয়ার which are reserved for being filled up in that year in accordance with any provisions for reservation made under clause 4 or clause 4A as a separate class of vacancies to be filled up in any succeeding year or years, and such class of vacancy shall not be considered together with vacancies of the year in which they are being filled for determining the ceiling of 50% reservations on total number of vacancy of that year. দ্যাট মিন্স এক্ষেত্রে 50% সিলিংয়ের যে কনসেপ্ট সেটি বাতিল হয়। জার্নাইল সিং ভার্সাস লক্ষ্মী নারায়ণ গুপ্তা কেস 2018 সালে হয়েছিল, যেখানে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট রিজার্ভেশন ইন প্রমোশন ডাজ নট রিকোয়ার দি স্টেটস টু কালেক্ট কোয়ান্টিফাইবল ডাটা অন ব্যাকওয়ার্ডনেস অফ দি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস। অপরদিকে নাগরাজ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2007 সালে যে কেসটি হয়েছিল, তাতে বলা হয়েছিল কনসেপ্ট অফ ক্রিমিলিয়ার উইল অলসো অ্যাপ্লাই টু দি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, বাট লেটার ডিসিশন ওয়াজ অল্টার্ড। তাহলে আর্টিকেল 16 ক্লজ 4A এবং আর্টিকেল 16 ক্লজ 4B এক্ষেত্রে আমরা যে মূল বিষয়গুলি পেলাম সেটি হলো, 4A-তে বলা হয়েছে প্রমোশনের ক্ষেত্রে কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটির ভিত্তিতে তাকে প্রমোশন যদি হয়ে থাকে তাহলে তাকে রিজার্ভেশন প্রোভাইড করা যেতে পারে, বা সেক্ষেত্রে রিজার্ভেশন প্রোভাইড করা যেতে পারে SC STদের জন্য, তবে ওবিসিদের জন্য প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশনকে মান্যতা দেওয়া হয়নি। অপরদিকে 4B-তে বলা হয়েছে ব্যাকলগ যে সমস্ত আনফুলফিল্ড ভ্যাকেন্সিগুলো থাকবে সেই ভ্যাকেন্সিগুলো পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড হবে, এবং সেই ক্যারি ফরওয়ার্ডের যে ভ্যাকেন্সি সেইটি বর্তমান যে ভ্যাকেন্সি তার সঙ্গে সংযুক্ত হয়ে সেটা যদি 50%-এর যে সিলিং সেটা অতিক্রম করে থাকে, তাহলে সেই 50% সিলিং অতিক্রম করার অপরাধে তাকে অবৈধ ঘোষণা করা যাবে না। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 16 ক্লজ 5, যেখানে বলা হয়েছে রিজার্ভেশন ফর রিলিজিয়াস ডিনোমিনেশনস, অর্থাৎ যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তারা যদি সেই ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত কোনো অফিস থাকে, সেই অফিসে তাদের যে চাকরির বিষয় থেকে থাকে সেই চাকরির ক্ষেত্রে তারা চাইলে তাদের রিলিজিয়ান বা তাদের কাস্ট সেই ভিত্তিতে তারা রিজার্ভ রাখতে পারে, সেক্ষেত্রে তারা ডিসক্রিমিনেশন পলিসি অ্যাপ্লাই করতে পারে। তো আর্টিকেলটিতে বলা হয়েছে, নাথিং ইন দিস ক্লজ শ্যাল এফেক্ট দি অপারেশন অফ এনি ল হুইচ প্রোভাইডস দ্যাট দি ইনকামবেন্ট অফ অ্যান অফিস ইন কানেকশন উইথ দি অ্যাফেয়ার্স অফ religious or denominational institutions or any members of the governing body thereof shall be a persons professing a particular religion or belong to a particular denomination. উদাহরণ ওয়াকফ বোর্ড। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 16 ক্লজ 6, যেখানে বলা হয়েছে ইকোনমিক্যালি উইকার যে সেকশন রয়েছে সেই সেকশনদের জন্য রিজার্ভেশন রাখা হবে। 103 নম্বর অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে 2018 সালে এই ক্লজটিকে সংযুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে নাথিং ইন দিস ক্লজ but nothing in this article shall prevent the states from making any provision for the reservation of appointments or posts in favor of any economically weaker sections of citizens other than the classes mentioned in clause 4, in addition to the existing reservation
and subject to a maximum 10% of the post in each category. অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বা পোস্টের ক্ষেত্রে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তি তাদের জন্য 10% রিজার্ভেশন রাখা যেতে পারে বা রাখা হবে। তবে ক্লজ 4-এ উল্লিখিত যে ক্লাসগুলো রয়েছে সেগুলো ব্যতি রেখে অন্যান্য যে সিটিজেন রয়েছে তাদের মধ্যে যারা ইকোনমিক্যালি উইক, সেই ইকোনমিক্যালি উইক পার্সনদের জন্য রিজার্ভেশনের কথা এই ক্লজে বলা হয়েছে। এই ক্লজটিতে যে ইকোনমিক্যালি উইক সেকশনের কথা বলা হয়েছে সেই ইকোনমিক্যালি উইক কারা সেই বিষয়ে সিদ্ধান্ত বা সেই বিষয় সংক্রান্ত আইন রচনা করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা, এবং তার ভিত্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে 10% রিজার্ভেশন দেওয়ার কথা বলা হয়েছে ইকোনমিক্যালি উইক সেকশন দিয়ে। আর্টিকেল 16+6-এর যে ইকোনমিক উইক সেকশনের যে রিজার্ভেশন বিষয়টি এসছে সেই বিষয় বা রিজার্ভেশনের জন্য যে ক্লজটি সংযুক্ত করা হয়েছে 103 নম্বর অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে, এবং তার ফলশ্রুতিতেই বিভিন্ন প্রশ্ন মাথায় আসতে পারে। এটি কি বেসিক স্ট্রাকচারকে ভেঙেছে ভারতীয় সংবিধানের? এটি কি 50% যে সিলিং রয়েছে সেটা ভঙ্গ করেছে? অপরদিকে ক্রিমিলিয়ারের বিষয়টি কি এর সঙ্গে সংযুক্ত থাকবে? এছাড়াও ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে যে ক্ষেত্রে দুটি কন্ডিশন বলা হয়েছিল তার মধ্যে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ডনেসকেই মান্যতা দেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস নির্ধারণের জন্য। তাহলে সেক্ষেত্রে ইকোনমিক্যালি যে উইক সেকশন সেই সেকশনের কথা বলা হয়নি। সেক্ষেত্রে যেহেতু এটা করা হয়েছে ইকোনমিক উইক সেকশনকে রিজার্ভেশন দেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে সেই বিষয়টিকে ভায়োলেশন করেছে কিনা। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন কেস ল বা ভারতীয় সংবিধানের যারা রচয়িতা ছিলেন তারা বিভিন্ন বিতর্কের মধ্যে দিয়ে যে সংবিধান আমাদের প্রদান করেছে তার বিভিন্ন ছত্রে বা বিভিন্ন অংশে অনুচ্চরিত রয়ে গেছে যে ভারতের যে কাস্টিজম সিস্টেম ছিল বা যে ক্লাস ব্যাকওয়ার্ডনেস সেই ক্লাস ব্যাকওয়ার্ডনেসকে দূরীভূত করতে হবে এবং সেটিকে প্রধান প্রায়োরিটি সেক্টরে রাখা হয়েছিল, এবং ইকোনমিক্যালি যারা পিছিয়ে পড়া রয়েছে তাদেরকেও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তাদেরকে কিছু সুযোগ সুবিধা প্রদান করতে হবে, যেটি সরাসরি বিভিন্ন আর্টিকেলের মধ্যে উল্লেখ করা না হলেও সেটি একটি দর্শনের ভারতীয় সংবিধানের দর্শনের মধ্যেই উল্লেখ রয়েছে। তাই বলা যেতে পারে আর্টিকেল 16+6 কোনোভাবেই সংবিধান বেসিক স্ট্রাকচারকে অতিক্রম করে না। আশা করি তোমাদের আর্টিকেল 16 নিয়ে কিছু তথ্য প্রদান করতে পারলাম। আমরা পরের ক্লাসে বা পরের ভিডিওতে উপস্থিত হব আর্টিকেল 17 নিয়ে। আমি আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা অল্প বিস্তর উপকৃত হয়েছ। ধন্যবাদ।